এদিক থেকে শেষ বক্তা আজকের ফিরদৌস শামীম, আইনজীবী। ফিরদৌসবাবু কীভাবে মনে করছেন যে এই আইনের বদল প্রয়োজন নয়, কোন কোন কারণে মনে করছেন বিপজ্জনক, আর যদি মণিশঙ্কর বাবুর সঙ্গে একমত হয়ে থাকেন যেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বটে। আর আপনার সহবক্তা অনির্বাণ গুহ ঠাকুরতা যেটা বলছিলেন, আপনাকে একবার মনে করিয়ে দিই যদি আপনার কাছে জবাব থাকে। অনির্বাণ গুহ ঠাকুরতা নিজেই পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডের মামলা লড়ছেন, কিন্তু তিনি নিজেই স্বীকার করলেন যে এখনও পর্যন্ত সেই মামলার যারা অভিযুক্ত তারা বিচারাধীন বন্দী। এতদিন পরেও কেন বিচারাধীন বন্দী হবেন, এই রকম যদি আইনের স্ট্রাকচার হয় তাহলে সেই আইনের প্রয়োজন আছে কিনা সেটাও যদি একটু আলোকপাত করেন। প্রথমেই বলি, ল ইজ আ ডাইনামিক সাবজেক্ট। আইন একটি গতিশীল বিষয়, এবং একজন প্র্যাকটিশনার অ্যাডভোকেট হিসাবে আমি তার গতিশীলতাকে এবং গতিময়তাকে আমি সবসময় আবাহন করি। এবং ভারতবর্ষে সংবিধান আসার পরে ভারতবর্ষের সংবিধান সহ ভারতবর্ষের প্রতিটি আইনই, প্রায় প্রতিটি আইনই টাইম টু টাইম অ্যামেন্ড হয়েছে, নতুন আইন ইন্ট্রোডিউসড হয়েছে, যেমন রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট। ফলে আইন নতুন আসা, আইনের অ্যামেন্ডমেন্ট নতুন কোনো বিষয় নয়। কিন্তু এই যে তিনটে মেজর ক্রিমিনাল অ্যাক্ট, সেগুলোকে রিপিল করে একেবারে নতুন তিনটে নাম দিয়ে আইন নিয়ে আসা, সেটা কতটা যুক্তিসঙ্গত, সেই জন্য আমরা আজকে এই ডিবেট করতে বসেছি। প্রথমেই বলি, আপনি যদি যেমন ধরুন ভারতীয় ন্যায় সংহিতা 2023, সেটা আইপিসিকে রিপ্লেস করবে। আপনারা প্রত্যেকেই জানেন যে একটা আইনের সঙ্গে আরেকটা আইন, বা একটা ধরুন রিসার্চ পেপারের সঙ্গে আরেকটা রিসার্চ পেপার, তার কতটা সাযুজ্যতা আছে এর জন্য একটা টেস্ট হয়, যেটাকে বলা হয় প্লাগিয়ারিজম টেস্ট। আপনি আইপিসির সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতার যদি প্লাগিয়ারিজম টেস্ট করেন, দেখবেন 83% মিল আছে। তারপরেও কেন, প্রশ্ন হচ্ছে যে কেন এই আইন পরিবর্তন করার, বিশেষ করে আইনটাকে রিপ্লেস করার প্রয়োজন হলো? তাহলে 83% যদি মিল থাকে তাহলে রিপ্লেস করার প্রয়োজন ছিল না, তাহলে কেন প্রয়োজন হলো? এখানেই লুকিয়ে আছে আসল প্রশ্ন এবং তার উত্তরটাও। দেখুন, নামগুলো অত্যন্ত দিক নির্দেশক। কি দেখুন, ভারতীয় ন্যায় সংহিতা, একটু হন্ট করছে না মনু সংহিতাকে? ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা একটু হন্ট করছে না মনু সংহিতাকে? আমি এই কয়েকদিন ধরে একটা বই পড়ছি, আমি আপনাকে শুধু একবার মনে করিয়ে দেবো, এটা কিন্তু না আমি যখন ইলেকশনের সময় মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকরী হয় তখনই কিন্তু ওটাই বলা হয় যে আচার সংহিতা লাগু হচ্ছে, এটাই বলা হয়। এটাই আমি হিন্দিও নয়, এটা সম্ভবত দেবনাগরী ভাষা। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত। আমি জাস্ট কতগুলো কথা বলবো। মানে আমি জাস্ট কয়েকদিন ধরে একটা বই পড়ছি, সেটা হচ্ছে হাউ টু লুজ এ কান্ট্রি, দ্য 7 স্টেপ ফ্রম ডেমোক্রেসি টু ডিক্টেটরশিপ। একজন টার্কিশ জার্নালিস্ট তিনি লিখেছেন এই বইটি। তো তিনি সেই বইয়ে বর্ণনা করছেন যে একটা ডেমোক্রেটিক কান্ট্রি কিভাবে ডিক্টেটরশিপ হয়ে ওঠে। তো এই 7টা স্টেপ পরপর কি গ্রহণ করে। তো এক্ষেত্রেও দেখবেন এই যে রাইট উইং পপুলিজমের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে এই যে জুডিশিয়াল অ্যান্ড পলিটিক্যাল যে মেকানিজম আছে, সেটাকে ডিস্টেবিলাইজ করে। কিভাবে? ধরুন, একটি অনেক দিন থেকে চলে আসা একটি আইন, যে আইনের উপর বেস করে বিভিন্ন বিচার হয়েছে, সেই বিচারের উপর অ্যাপিল হয়েছে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে, প্রেসিডেন্ট তৈরি হয়েছে, সেই প্রেসিডেন্টগুলো ব্যবহৃত হয়েছে। আজকে অল অফ দ্য সাডেন 3টে মেজর অ্যাক্ট পরিবর্তন করে দিলেন। এই যে ক্রিমিনাল ল স্ট্রিক্ট গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন করতে হয়। আচ্ছা বলুন তো, যখন আপনি তার ইনগ্রিডিয়েন্টগুলো দেখবেন, যখন আগেকার প্রেসিডেন্টের সঙ্গে ইনগ্রিডিয়েন্টগুলো মিলবে না, তাহলে প্রেসিডেন্টগুলো এক লহমায় সব অবসলুট হয়ে গেল। গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে একটা মেকানিজমকে আপনি অল অফ দ্য সাডেন চেঞ্জ করে দিচ্ছেন। আপনি বলছেন যখন সার্চ হবে, সিজার হবে, আমরা ফরেন্সিক এক্সপার্টের উপস্থিতি এনশিওর করব, আইনে বলছেন। আপনি আইনে বলছেন
যে ভিডিওগ্রাফ হবে। আচ্ছা বলুন তো, আমরা সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পেরেছি? আমরা বলি আইন যখন টেবিলে, হোয়াট ইজ দ্য লেজিসলেটিভ ইন্টেনশন? লেজিসলেটিভ ইন্টেনশন হচ্ছে ঔপনিবেশিকতার ট্র্যাডিশনকে ভেঙে চুরমাচুর করতে চান। এরপরেই বলবেন যে ভারত আইপিসি, আমি আইপিসি রিফিল্ড করেছি, এরপরেই ওই ঔপনিবেশিকতার ট্র্যাডিশনকে ভেঙে চুরমাচুর করার জন্য ভারতবর্ষের সংবিধানকেও রিপ্লেস করবো মনুসংহিতার দ্বারা। বেশ, সময় শেষ হয়েছে। এইটা ট্র্যাডিশনটাকে চালু করলেন। দুর্ভাগ্যজনক। এটাই যদি লেজিসলেটিভ ইন্টেনশন হয় যে ভারতবর্ষের, আমি জাস্ট বলে শেষ করিনি, ভারতবর্ষের সংবিধান দেখে আপনি কালকে যদি বলেন যে ঔপনিবেশিকতার সমস্ত ট্র্যাডিশন ভেঙে চুরমাচুর করে দেবো, তাহলে কি ভারতবর্ষের এই যে রেলপথগুলোকে উপরে ফেলে দিয়ে অন্য কিছু আনবে? যেটা ভালো সেটাকে গ্রহণ করুন, যেটা মন্দ সেটাকে বর্জন করুন। তার অর্থ এই নয়, তার অর্থ এই নয় যে সমস্ত কিছু খারাপ এটাকে ধরে নেন। ভারতবর্ষে যদি কোনো ইংরেজ এখানে রিসার্চ করতে আসে ভারতীয় সংস্কৃতি নিয়ে, সে বাইবেল বা কোরআন নিয়ে রিসার্চ করতে আসবে না, আসবে মনুসংহিতাকে নিয়ে। কারণ এটা হচ্ছে ভারতবর্ষের কালচারের সাথে জড়িত। এই কালচারটাকে এখানে এস্টাবলিশ করতে চাইছে সংহিতা। এটা আইনি বোধের দৌলতা ভারতবর্ষকে দেখবে, ভারতবর্ষের সংবিধানের প্রাক্তন দিয়ে একজন বিদেশি ভারতবর্ষকে কখনোই মনুসংহিতার চোখ দিয়ে দেখবে না। আমি তার থেকে বেশি জোরে চিৎকার করতে পারি। এটাই হচ্ছে আপনার সঙ্গে আবার বেসিক পার্থক্য, যে ভারতবর্ষকে দেখতে হবে ভারতবর্ষের সংবিধানের। ওনাকে ইন্টারজেকশনের টাইমটা দিতে হবে, এটা করলে চলবে না। ইন্টারজেকশনে সবাই আপনার কেউ কথা বলে। ভারতবর্ষে কোনো ইংরেজ যদি বা বিদেশি রিসার্চ করতে আসে, যে টার্কিশও যদি রিসার্চ করতে আসে, যার বইয়ের কথা আপনি রেফারেন্স দিলেন, সে কোরআন বা বাইবেল নিয়ে রিসার্চ করতে আসবে না, এটা ভারতীয় অনুসংহিতাকে রিসার্চ করতে আসবে, রামায়ণকে নিয়ে রিসার্চ করতে আসবে, মহাভারতকে নিয়ে রিসার্চ করতে আসবে। সেই সংহিতাকে এখানে এস্টাবলিশ করা হচ্ছে, এটা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় কালচার। আর আপনি যে কনস্টিটিউশন করলেন, খুব দুঃখজনকভাবে বলতে বাধ্য হচ্ছি যে এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের কনস্টিটিউশনে আমরা বিদেশ থেকে প্রচুর ধার নিয়েছি, আমাদের ভারতবর্ষের রিফ্লেকশনটা খুব একটা ওখানে হয়নি। মনুসংহিতার আপনি যে প্রসঙ্গটা আনলেন, এটা তো হচ্ছে জনগণকে ডাইলুট করার জন্য, কিন্তু এখানে মেয়েদের প্রতি যে সমস্ত অন্যায়, সেখানে আগের থেকে অনেক কঠিন শাস্তির বিধান আছে এই আইনে। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে পাবলিক লিবার্টির বা পার্সোনাল লিবার্টি পূর্ণ হতে পারে, কিন্তু এখানে এটা কিন্তু মনুসংহিতার সঙ্গে সম্পর্কিত নয়।